গল্প কাজল রেখা, লেখনীতে তানজিনা ইসলাম। পর্ব ৪৬। আদার যাওয়ার পর মুহূর্তেই একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেল। অর্পিতা চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। সকলের সামনে এত বিশ্রী অপমান, যেখানে ওর মা বাবা কখনো ওকে ধমক পর্যন্ত দেয়নি, সেখানে আদার সবার সামনে থাপ্পড় মেরেছে ওকে, চুল ছিঁড়ে দিয়েছে। এই অপমান কি করে ও সইবে? জবা বেগম হুড়োহুড়ি করে আরমান শিকদারকে ফোন করা শুরু করলেন। অপূর্ব শিকদারও বাসায় নেই। রাফিয়া বেগম নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। এসেই ঘটনার অদ্যপ্রান্ত না জেনে দোষারোপ করা শুরু করলেন বর্ষা বেগমকে। বর্ষা বেগম নিজের কক্ষে চলে গেলেন। এই মহিলার ক্যাটক্যাট আর ভালো লাগে না। এমনিতেই সকাল থেকে তিনি অসুস্থ। হতে পারে একটা খুব সামান্য ঘটনা নিয়ে শিকদার বাড়িতে এই অগ্নিপাত। তবুও এই ঝগড়াটা বাঁধারই ছিল। আদার সুযোগ খুঁজছিল অর্পিতাকে শায়েস্তা করার। জবা বেগম সুযোগ খুঁজছিল বাড়ি ভাগ করার। চা বানানোটা তো শুধু বাহানা ছিল। চাঁদনির কক্ষের দরজা বন্ধ। আদার সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। চাঁদ, এই দরজা বন্ধ করেছিস কেন তুই? ভেতর থেকে উত্তর আসে না। আদারের রাগটা আরো বেড়ে যায়। আশ্চর্য, সব নোংরামি খালি চাঁদনি ওর সাথেই করতে পারে, অথচ ওদের মুখ ফুটে একটা উত্তরও দিতে পারে না। এ কেমন বৈষম্য! আদার রাগে কিরমিরিয়ে বলল, ধুরবাল, দরজা খুলতো। এত আবেগের কি আছে? ওরা কখনোই বা তোকে মাথায় তুলে বসে থাকে? বাড়ির মেয়ে না বলে যে আবেগে শেষ হয়ে যাচ্ছিস। ওই, খুল না দরজা। ব্যাপারটাকে এত বড় করে কেন দেখছিস? তুই চাচ্চুর মেয়ে, আমার বউ। এটা কি যথেষ্ট নয়? কোন বালসাল এসে কি বলল, সেসব কানে নিবি কেন? এই চাঁদ, দরজা খুলবি না? ব্যাগে ঢুকবো নাকি? কোনো উত্তর আসে না। আদারের মনে ভয় ঢুকলো। মেয়েটা এত আবেগী, আবেগের একটা জার আছে ওর কাছে। মুহূর্তে মুহূর্তে উতলে পড়ে। ছোট্ট একটা বিষয় নিয়েও কেঁদে ফেলে। আর সেখানে এত বড় একটা বিষয়। যতই আদার বলুক মাথায় না নিতে, ওর পরিচয়টাই তো মিথ্যে হয়ে গেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচয়টা, ও আদারের বউ, এটা তো মিথ্যে না। বাকি সব মিথ্যে হলেও বা কি? সম্পত্তি নিয়ে চিন্তা করছিস তুই? আরে, ওই বালটার চেয়ে বেশি সম্পত্তি তুই পাবি। যা আমার ভাগের, সেই সম্পত্তিও তোর। তারপরও দরজা খোল। এই চাঁদনি, এই, একদম নখরা দেখাবি না। কথা বলছিস না কেন তুই? দরজা খুল, দরজা খুল বলছি। আদার দুই হাতে দরজা ধাক্কাতে লাগলো। চাঁদনি বালিশে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল। দরজার দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে কান্নার শব্দ আটকালো। এই ছেলেটা ওকে শান্তিতে একটু কান্না পর্যন্ত করতে দেবে না। এমন অসহ্য একটা মানুষই জুটতে হলো ওর কপালে। আদারের দরজা ভাঙার প্রস্তুতি নিল। ধাক্কাতে যাবে তার আগেই চাঁদনি দরজা খুলে ফেলল। আদার নরম দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনির চোখ জ্বলজ্বল করছে, নাকে গালে লালাবা, চোখ ফুলে গেছে। মাত্র কিছু সময়ের মধ্যেই অবস্থা খারাপ করে ফেলেছে। কি চাই তোমার? তোকে যাও তো এখান থেকে, মন মেজাজ ভালো নেই আমারও। দেখি সর। চাঁদনিকে ঠেলে টুলে ওর কক্ষে ঢুকলো আদার। বালিশের অবস্থা দেখে পিছু ফিরে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, কিছুক্ষণের মধ্যেই বালিশ ভিজিয়ে ফেলেছিস। কোথায় ওই অজাতের চুল ছিঁড়ে দিবি? তা না, কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছে। কেন এসেছ? একা থাকতে দাও আমাকে। তোর সাথে থাকবো বলে এসেছি। চাঁদনি সেই কথা কানে না নিয়ে ক্ষীণস্বরে বলল, আমার তো রক্তের ঠিক নাই, জন্মের ঠিক নাই। আমার সাথে কেন থাকবে তুমি? আদার বিমূঢ় দৃষ্টিতে তাকালো।
পানসুটে মুখে বলল, কেন বলছিস এসব? ওই অর্পিতার জন্ম পরিচয় ভুলিয়ে দিব আমি। অপেক্ষা কর। আমার এসব নিয়ে একটুও মাথা ব্যথা নেই। জানি অনেক কষ্টের একটা বিষয় এসব তোর জন্য। এত বছর পর এসে এসব জানা। তুমি আমাকে আগে জানাতে পারতে। গায়ের রং নিয়ে খোঁটা দেওয়ার সময় এটাও বলে দিতে পারতে যে আমার জন্ম পরিচয় ঠিক নেই বলেই আমি তোমার যোগ্য না। আমি তো শিকদার বাড়ির মেয়েই না। তুমি যতই আমাকে আমার গায়ের রং নিয়ে খোঁটা দাও না কেন, অন্তত এটা জেনে আমার একটা সাহস থাকতো আমি শিকদার বাড়ির মেয়ে। তুমি আর আমি তো একই। হয়তো গায়ের রং দিয়ে তোমার যোগ্য না আমি, কিন্তু আমাদের বংশ পরিচয় তো এক। কিন্তু এখন এখন আমি কিসের অহংকার করব? কিভাবে তোমার সাথে লড়ব? আমার তো আর নিজের বলতে কিছুই রইল না আদার ভাই। আদার কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। ওর দুহাতে শক্ত করে মুঠো করে বলল, আমি আছি বলেছি না তোকে? আমি আছি, চাচু আছে, আর কতগুলো বন্ধু আছে। আর পরিচয়? কাবিননামায় কি নামে স্বাক্ষর করেছিলি চাঁদনি? আমার নাম তো তুরই, আমার পদবিও তোর। আর কি লাগবে বল? সব এনে দিব তোকে। কে বলেছে তোর কিছু নেই? আমার সব কিছুই তো তোর। চাঁদনি বিষাদ হাসল। ওই যে জন্মের ঠিক নেই সেটা। আদার ওর গাল চেপে ধরল। চাঁদনি, আমি তোকে কিছু বলেছি জান? এই বাড়ির কারোর সাথে তোর সম্পর্ক নেই। আমার তো আছে। সব কিছুর ঊর্ধ্বে তোর পরিচয়। তুই আমার বউ। শুধু এইটুকু জেনে নে, আর সব কিছু মিথ্যে ভেবে নে। না, এই বাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথেও না। আদার অপ্রকৃতস্থভাবে ওর গালে হাত রেখে বলল, প্লিজ শোন আমার কথা। চাঁদনি হঠাৎই রেগে গেল। ওর ভালো লাগছে না কিছু। কোনো কারণ ছাড়াই রাগ হচ্ছে। ও চিৎকার করে বলল, বেরো এখান থেকে। যাও, চলে যাও। এত ভালো স্বাস্থ্য কেন? কি কি করেছো আমার সাথে? ভুলে গেছি ভেবেছ? অমানুষের মতো আচরণ করেছো, অপমান করেছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো। কিচ্ছু ভুলিনি। সারা জীবন সবাই আমার সাথে যা তা ব্যবহার করে আসছে। বুঝ হওয়ার পর থেকে সবার কটূক্তি শুনেছি। আমার কোনো জন্ম পরিচয় নাই। আমি এই বাড়ির মেয়ে না। এই জন্য আমার সাথে যা তা ব্যবহার করা হয়, তাই না? আমি তো মানুষই না, তোমাদের মতো বাড়ির আদরের বাচ্চাও না। আমার কষ্ট পাওয়া আর না পাওয়াতে কি আসে যায়? চাঁদনি কাঁদছে, কান্নার তোড়ে কাঁপছে ও। আদার কি করবে বুঝতে পারল না। মেয়েটা এভাবে কেন রিয়েক্ট করছে? কথা তো শুনিয়েছে ওরা, ওর সাথে এমন কেন করছে? আদার ওকে জাপটে ধরে বলল, আমার কথাটা শুন না। তুই এমন কেন করছিস চাঁদ? তোমার চাচা কেন আমাকেই নিয়ে আসলো? দেখেনি আমি কালো? এত সুন্দর সুন্দর মানুষের মাঝে আমাকে মানাই? অ্যাডপ্টেডই তো। তোমাদের যোগ্য কাউকে আনতে পারেনি। সবাই অন্যায় করেছ আমার সাথে। আমি আজকে বুঝলাম ঢাকা যাওয়ার পর কেন তোমার চাচা একবারও দেখা করতে গেল না আমার সাথে। কেন সবাই মিলে আমাকেই বলির পাঠা বানালো। কারণ আমি তোমাদের নিজের কেউ না, তোমার চাচার নিজের মেয়ে না। আমার সাথে যা তা করা যায়। আমার চেয়েও নিজের এই অকৃতজ্ঞ পরিবারকে বড় করে দেখা যায়, কারণ আমি তার রক্তের কেউ না। হ্যাঁ, ছাড়ো ছাড়ো আমাকে। যাও এখান থেকে, বেরো। তোমাদের কারোর সাথে আমার কোনো কিছু নেই। আজ রক্তের খোঁটাও দিয়ে দিল ওরা আমাকে। তুই কোথায় যাবি? যেদিকে দুই চোখ যাই সেদিকে। তোমাদেরকে আর বিরক্ত করব না, না তোমাকে আর না তোমার চাচাকে। বোঝা হয়ে গেছি না? আজ সব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। চাঁদনির গলা ভেঙে এলো, হাঁপাতে থাকলো ও। আদার ওকে ছাড়ল না, শক্ত করে ধরে রাখলো।
খাটের সাথে হেলান দিয়ে বসে আছে চাঁদনি। পা দুটো এলোমেলো ভঙ্গিতে টেনে রেখেছে মেঝেতে। দুনিয়ার সকল অসহায়ত্ব ভর করেছে ওর আদলে। সালোয়ারের বুকের কাজটা ভিজে চুপচুপে হয়ে গেছে। গালে জলের দাগ বসে গেছে। খোলা চুলগুলো এলমে সরি খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আদার গুরুতর ভঙ্গিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনির মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা এই পরিবারটাকে অনেক ভালোবাসতো। অনেক মানে অনেক। সেটা শব্দে ব্যাখ্যা করা যায় না। হয়তো কারো ভালোবাসা পেত না বলেই সবার জন্য এতটা টান ছিল। ভালোবাসার কাঙাল মানুষরা সবাইকে একটু বেশিই ভালোবাসে। তারপর যখন হুট করে জানলো এত বছর ধরে জেনে আসা সব কিছু মিথ্যে, ভ্রম, তখন মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আদার ডাকলো, চাঁদ। হুম। আমরা ঢাকা চলে যাই। এখানে থাকতে হবে না তোকে। লজ্জা লাগবে না তোমার? এবার তো তোমার আরো লজ্জা। এতদিন শুধু একটা সমস্যা ছিল, আমি কালো। এখন আমার তো জন্ম পরিচয়ে ঠিক নেই। তোমার লেভেলেই নেই আমি। বউ হওয়ার যোগ্য না। কত কি আরো। চাঁদ। চাঁদনি বিছানার উপর মাথা এলিয়ে দিল। আদার উঠে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে বলল, আমার আর কোনো লজ্জা নেই চাঁদ। ছেলেদের লজ্জা থাকতে নেই। তুই আমার লজ্জা কেন হবি? তুই তো আমার চাঁদ। হাহ, এরকম কেন করছিস? নিজের দিকে তাকালে খুব আফসোস লাগে জানো। এত শূন্যতা, কমতি নিয়ে একটা মানুষ বাঁচতে পারে? ভুলে যা না ওরা যা বলেছে সব কিছু। তোমার বিষাক্ত বাণীগুলোই তো ভুলতে পারিনি। ওদের ঘাটা তো তাজা। এই তাজা গা কী করে মেটাবো বল? আমাকে জড়িয়ে ধর। যেই কান্নাটা ভেতরে আটকে রেখেছিস সেটা বের কর। এভাবে কান্না চেপে রাখলে মরে যাবি। একটু কাঁদ, শব্দ করে কাঁদ। তোর অবস্থা আমার ঠিক লাগছে না। চাঁদনি অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো। আদার নিচেই ওকে শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদনি শব্দ করে কেঁদে দিল। আদার একটা বাচ্চার মতো আঁকড়ে নিল। আদার কোলে তুলল ওকে। পিঠের নিচে নরম বেডের অনুভূতি পেতেই চাঁদনির কান্না থেমে গেল। বুক থেকে মাথা তুলে ভেজা চোখে তাকালো ও। আদারের চোখের ভাষা বুঝে না চাঁদনি। ছেলেটার চোখের ভাষা বড্ড জটিল। গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল চাঁদনি। চাঁদনির সিক্স সেন্স বলল ওর সাথে অপ্রত্যাশিত কিছু হবে, যা এই মুহূর্তে ওর একটুও পছন্দ হবে না। আদার মুখ নামিয়ে চুমুক এলো চাঁদনির থুতনিতে। চাঁদনি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ এখন না। আদার ওর কপালের সাথে কপাল ঠেকালো। শীতল কণ্ঠে বলল, আমি তোর কোনো কথা শুনবো না। তুমি জোর করবে আমার সাথে? ভালো কথাই না হলে আমি আর কি করতে পারি বল? আমি তো শুধু তোর ক্ষত মেটানোর চেষ্টা করছি। তুমি আমাকে আরো ক্ষত বিক্ষত করে দিবে। নতুন কি? তোকে তো আমি শুরু থেকেই ক্ষত বিক্ষত করে আসছি। এতদিনে তো সয়ে যাওয়ার কথা। তবে নতুনত্ব কি জানিস? আজ আমি তোর ছোট হওয়ার পরোয়া করব না। তোর কান্না আজকে আমার উপর কোনো প্রভাব ফেলবে না। আদার সত্যি বেপরোয়া আচরণ করেছে ছাতনির সাথে। ছাতনির কান্না, বাধা কিছুই ওর উপর প্রভাব ফেলেনি। অসহায়ত্বের চরম পর্যায়ে এসে চাঁদনি মেনে নিয়েছে, বা হয়তো বাধা দেওয়ার শক্তি পায়নি। ও তো কোনোদিনও আদারের সাথে জিততে পারেনি। আদার সবসময় ওর উপর নিজের সব ডিসিশন চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ কেন এমন হলো? আদার কখনো ওর কাছে আসেনি। কখনো চাঁদনিকে ঘিরে কামুকতা ছিল না ওর মধ্যে। কখনো বা দুষ্টামি করে কিছু বললেও সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেত।
চাঁদনির এসবে বড্ড ভয় ছিল। আর আদার এসব জেনে কখনো ওর কাছে আসার চেষ্টা করেনি। তাহলে কাল কেন আদার মানল না? কেন ওর বাধা উপেক্ষা করলো? বুড়ের আলো ফুটছে সবে, পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হচ্ছে চারিপাশ। জানালার উপর সফেদ পর্দা দুলছে, যার দরুন কক্ষ কিঞ্চিত অন্ধকার, তবুও ফাঁকফোকর দিয়ে সোনালি রশ্মির প্রতিফলন করছে কক্ষ জুড়ে। কক্ষে পিনপতন নীরবতা, অ্যাসির শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দের হদিশ পাওয়া যায় না। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে আদার। ওর গায়ে একটা হাফ হাতা টি শার্ট, এমনিতেই ঠান্ডা, তারপর অ্যাসিড বাতাসে গায়ে শীত কাটা দিচ্ছে। তবুও আদার উষ্ণ কোনো কাপড় গায়ে দিচ্ছে না। ও তাকিয়ে আছে ঘুমন্ত চাঁদনির দিকে। চাঁদনি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। পুরো ব্ল্যাঙ্কেটটাই ও নিজের দখলে নিয়ে ফেলেছে। ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে ওকে। এখন পাঠকরা অন্য কিছু ভাববে হয়তো, কিন্তু সত্যি কথা হচ্ছে চাঁদনি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আদার ওকে কষ্ট দেয়নি, শুধু ভালোবেসেছে। আচ্ছা, ভালোবাসায় কি কষ্ট আছে? কেউ ভালোবাসায় কষ্ট পায়? আদার জানে না। একটা মানুষ পুরো রাত কি করে কাঁদতে পারে সেটাও আদারের জানা নেই। ক্লান্ত লাগে না? কান্না শেষ করে ক্লান্ত হওয়ার দরকার কি? এত চোখের জল কি করে থাকে একটা মানুষের মধ্যে? শেষই হয় না, বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। ও প্রশ্রয় দেয়নি আদারকে। আদার ওর সম্মতি বা প্রশ্রয় কোনোটাই চায়নি। ওর যেটা মন চেয়েছে সেটা করে ফেলেছে, ঠিক ভুল ভাবেনি। কিন্তু এখন যে আদার মস্তিষ্কের দহনে পিষ্ট হচ্ছে, ওর হৃদয় কখনোই মস্তিষ্কের সাথে জিততে পারে না। আদার জিততে দেয় না। কাল কেন মনকে জিতিয়ে দিল ও? কেন চাঁদনিকে এভাবে ভেঙে দিল? ও কি করে চোখ মেলাবে এবার মেয়েটার সাথে? ও নিজেই এখন অপরাধবোধে শেষ হয়েছে। কিন্তু ওর যা ঠিক মনে হয়েছে ও তাই করেছে। ওর মনে হয়েছিল চাঁদনির মাইন্ড ডাইভার্ট করা দরকার, ওকে অন্য কিছুতে ভোলানো দরকার। অথচ আদার নিজেই ভুলে গেছে ও চাঁদনিকে শান্ত করার চেষ্টা করছিল। কেন ও নিজেই অশান্ত হয়ে গেল? ও তো কথা দিয়েছিল চাঁদনি ছোট্ট, তাই ওর সাথে জোর করবে না। ও নিজের কথা রাখতে পারেনি। দরজায় টোকা পড়তেই আদার ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। কে এসেছে এত সকালে? ওর চাচ্চু? না, সে দরজায় টোকা দিবে না। কিন্তু কাল রাতে সে অনেকবার কল করেছিল ওকে। আদার রিসিভ করেনি। রিসিভ করে ও কি বলতো? দেখো শ্বশুরাব্বা, তোমার মেয়ে আমাকে ভালোবাসতে দিচ্ছে না, ও কাঁদছে। ওকে কাঁদতে মানা করো, আর একটু বোঝাও। স্বামীরা এমন একটু একটু কষ্ট দেয়, যদিও কষ্টের পরিমাণ একটু না বেশি ছিল, তবুও সয়ে নিতে হয়। তুমি তোমার মেয়েকে একটু বোঝাও। এমন বলতো ও কল রিসিভ করে? এমন হলে ব্যাপারটা খুবই বিশ্রী হতো। প্রায় 4-5 বার কল করেছে সে। চাঁদনির সাথে কথা বলার জন্যই করেছে আদার নিশ্চিত। কিন্তু দরজা বন্ধ দেখে আসতে পারেনি। আদার উঠে গিয়ে দরজা খুলল। বর্ষা বেগমের উদ্বিগ্ন মুখ ভেসে উঠল দরজা খুলতেই। সে তড়িঘড়ি করে বলল, দরজা খুলছিলে না কেন? ঘুম। 10টা বাজে। চাঁদনি তো এত বেলা অবধি ঘুমাই না। ও কোথায়? চাঁদনি কোথায়? ও ঠিক আছে কি? আছে কোনো রকম। কি হয়েছে ওর? অসুস্থ। বর্ষা বেগম সন্দিহান দৃষ্টিতে তাকালেন। কাল চাঁদনি খুব কষ্ট পেয়েছে, কেঁদেছে অনেক। স্বাভাবিক, এত বড় সত্যি কেউ মানতে পারবে না। কিন্তু আদার তো সেটা বুঝবে না। ওর কথা না মানলেই ও রিয়েক্ট করবে, চাঁদনির কষ্ট দেখবে না। বর্ষা বেগম তপ্ত স্বরে বললেন, কি করেছিস ওর সাথে দেখি? তোরে চিনি না আমি? কি তারামি করেছে তোর সাথে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল।
রাত থেকেই অসুস্থ হয়ে গেছে, বেশি কাঁদে, মাথা খারাপ হয়ে গিয়েছিল। শুধু ওর না, বাড়ির আরও দুইজন মানুষের। মেজবাই আসার পর ড্রয়িং রুমে আলোচনা বসেছে। আচ্ছা, কি কথা হয়েছে? মিস করে ফেললাম। তোমার যা নিশ্চয় আমার নামে এক গাদা অভিযোগ খুলে বসেছে, আর প্রস্তাব দিয়েছে ওনার মেয়েকে মারার অপরাধে আমাকে যাতে ফাঁসিতে ঝুলানো হয়। ইস, রাতের ঝগড়াটা মিস করে ফেললাম। কুটনামি কমা আদার, ছেলেরা কি করে এমন কুটনি হয়? কেন কুটনি হওয়ার জন্য জেন্ডার লাগে? দেখি সর সামনে থেকে। চাঁদনির কি হয়েছে আমাকে দেখতে দে। আদার বাধা দিয়ে বলল, তুমি নিজেই লজ্জা পাবে আম্মু। বর্ষা বেগম থেমে গেলেন, ছোট ছোট চোখ করে তাকালেন ওর দিকে। আদার স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমাক, ডেকে দে। কাল রাতে দুজনেই কিচ্ছু খাসনি, খেয়ে আবার ঘুমাতে বল। না না, ঘুমাক, উঠে যাবে। তুমি আমাকে খেতে দাও, ও নিজের সময় করে উঠুক। বর্ষা বেগম সম্মতি দিয়ে চলে গেলেন। চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অনেকদিন পর ও জানালার পাশে বসলো। ঘরটা এখনো অন্ধকার। এই তো তেঁতুল গাছের পাশে কোদাল আছে, তবুও চাঁদনির ভয় লাগছে না, কোনো অনুভূতি পাচ্ছে না। ঘুম থেকে ওঠার পর ও জানালার পাশে বসেছে। বেরোতে ইচ্ছে করছে না কক্ষ ছেড়ে। আদার দরজা ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ও অবলোকন করছে চাঁদনিকে। কি করে কথা বলবে ও সেটা নিয়ে দ্বন্দ্বে ভুগছে। মেয়েটা এভাবে উদাস হয়ে বসে আছে, ঢোকা মাত্র কি বলবে ও? ছি, আদার ভয় পাচ্ছে চাঁদনিকে। চোখে চোখ মেলানো ভয় কেন? ও যা করেছে একটুও ভুল করেনি। চাঁদনি ভুল বুঝছে ওকে। ও শুধু চাঁদনিকে সাহারা দিতে চেয়েছে, কিন্তু সেটা ভুল করে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আদার চাঁদনির পাশে গিয়ে দাঁড়ালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকলো, চাঁদ। চাঁদনি তাকালো না। ও এমনভাবে বসে থাকলো যেন ওর পাশে কেউই নেই, কেউ ওকে ডাকেনি। আদার বসলো ওর পাশে, অনুনয় করে বলল, আম সরি চাঁদ, প্লিজ কথা বল। চুপ করে আছিস কেন? ভাই, কি এমন অপরাধ করে ফেলেছি? এমন করবি কেন আমার সাথে? তুই আগে যেমন আমার সাথে কথা বলতি না, এখনো তেমন শুরু করেছিস। এমন কেন করছিস চাঁদ? চাঁদ, কথা বল না ইয়ার। আদার অতিষ্ঠ হয়ে বলল, আমি তোকে র্যাপ করেছি চাঁদ? এমন ভিকটিমের মতো আচরণ করেছিস কেন? চাঁদনি তাকালো না ওর দিকে, কিন্তু এতক্ষণে শান্ত কণ্ঠে বলল, করনি? ইচ্ছার বিরুদ্ধে জোর করাকে কি বলে তাহলে? তোর উপর আমার কোনো অধিকার নেই, তাই বলে এভাবে খাটাবে আমার এমন একটা অসহায় সিচুয়েশনে? তুই কষ্ট পাচ্ছিলি, তাই তুমি কষ্টগুলো আরো বাড়িয়ে দিলে। তোর কোথায় কষ্ট হচ্ছে বল? চাঁদনি বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল, এইখানে। কিন্তু আদার সেদিকে তাকালো না। ও তাকালো চাঁদনির গলার দিকে, অযাচিত ক্ষততে আঙ্গুল বুলিয়ে হুড়মুড়িয়ে বলল, এখানে এত দাগ কেন? তোমারই দাগ। ইস, ব্যথা করছে তোর? চাঁদনি কিছু বলল না। আদার অয়েন্টমেন্ট নিয়ে এসে লাগিয়ে দিল। মিনমিন করে বলল, তোর খারাপ লাগছে? না। খেতে আই। খিদে লাগেনি? না। কিন্তু তোকে দেখেই অসুস্থ লাগছে। তারপরও তো পাষাণের মতো আচরণ করেছ আমার সাথে। না না, ওটাকে পাষাণের মতো আচরণ বলে না, ওটাকে বলে স্বামীর মতো আচরণ। প্রত্যেক স্বামী তাদের বউয়ের সাথে এমন আচরণ করে। আমার খারাপ লাগছে এসব শুনতে। আমি খাবার নিয়ে আসছি, এখানেই বসে খা, নিচে নামতে হবে না। আদার বুঝতে পারছে চাঁদনি ডিপ্রেশনে চলে গেছে। ওর নিজস্ব একটা জগৎ আছে,
সেটার নাম ডিপ্রেশন। এই ডিপ্রেশন কাটতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। ততদিন চাঁদনি আদারের সাথে কথা বলবে না, যতটা সম্ভব ইগনোর করবে। জীবনের বেশিরভাগ সময় ও ডিপ্রেশনে কাটায়, হুদাই ডিপ্রেশনে চলে যায়। সেখানে তো দুটো বড় বড় ঘটনা ঘটে গেছে ওর সাথে। ছোটবেলায় ও রাফিয়া বেগম আর জাবা বেগমের কথা শুনে ডিপ্রেশনে চলে যেত। অনেক দিন কক্ষ ছেড়ে বের হতো না। ওর বাবা ব্যতীত বাড়ির কারোর সাথে কথা বলতো না। আদার এসব অনেক আগে থেকেই দেখে আসছে। দিন বদলেছে। চাঁদনি এখন ওদের কথাই ডিপ্রেশনে যায় না, কথার পিঠে উত্তর দেয়। কিন্তু এখন ওর ডিপ্রেশনে যাওয়ার মানুষ বদলেছে। এখন আদার ওর সাথে ওর মতের বিরুদ্ধে কিছু করলেই ও ডিপ্রেশনে চলে যায়। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত বাজেভাবে অপমানিত হওয়ার পরও বাড়ি ছেড়ে যায় না, সেটা অর্পিতার জামাইকে না দেখলে আদার জানতো না। আচ্ছা, ছেলেটার মেল ইগো নেই, সেটা হার্ট হয় না, শুধু ওর ইগোই এত বেশি সেনসিটিভ। তবে এখন প্রায় অর্পিতা আর ওর জামাইয়ের মধ্যে ঝগড়া লাগে। আদার খুব পুলকিত হয় এসব দেখে। বাড়ি থেকে চলে গেলে তো আর এসব মেলোড্রামা দেখতে পেত না। তার চেয়ে চোখের সামনেই ওদের পুরোতে দেখুক। চাঁদনি এখনও ডিপ্রেশনে আছে, আদারের সাথে কথা বলছে না, ওর কক্ষে থাকছেও না। আদার জোরও করছে না ওকে, থাকুক নিজের মতো। একবার তো জোর করেই বড্ড অপরাধ বোধে ভুগছে আদার। চাঁদনি আকিব শিকদারের সাথেও কথা বলছে না। আকিব শিকদার কিভাবে কথা বলবে ওর সাথে সেটাও বুঝতে পারছে না। কথা বলতে গেলেই চাঁদনি দুনিয়ার সকল অসহায়ত্ব নিয়ে তাকাবে ওনার দিকে। সেই অসহায়ত্ব দেখেই ওনার কথা বলা বন্ধ হয়ে যায়, বুকে চাপ পড়ে। উনি কি করে বোঝাবে মেয়েটাকে? সে কোনোদিন চাঁদনিকে নিজের মেয়ে ব্যতীত অন্য কেউ ভাবেনি। চাঁদনি ব্যতীত এই দুনিয়ায় আর কোনো আপনজন নেই ওনার। হ্যাঁ, ওনার একটা পরিবার আছে, যাদের দরকারের সময় ওনাকে দরকার হয়, কিন্তু আপন বলতে শুধু চাঁদনি। আকিব শিকদার আজ আবারও চাঁদনির সাথে কথা বলতে এসেছেন। ও তখন বিছানায় উবুর হয়ে জল রং দিয়ে আর্ট করছিল। ও এখন সময় কাটানোর জন্য চিত্র আঁকাটাকেই অবসরে বেছে নিয়েছে। অনেকগুলো আর্ট করেছে ও এই কয়েকদিনে। যেহেতু বাড়ির কারোর সাথে ও কথা বলে না, তাই ছবি আঁকতে আঁকতেই সময় কেটে যায়। আর এসবে ব্যস্ততাকে বলে উল্টাপাল্টা চিন্তাও মাথায় আসে না। মজার ব্যাপার হচ্ছে এসবও আদারই ওকে এনে দিয়েছে, যাতে ও সময় কাটাতে পারে, একটু একটু করে ওর ডিপ্রেশনের জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। আকিব শিকদার চাঁদনিকে ডাকলো, আম্মা। চাঁদনি বিষাদ হাসল, না তাকিয়ে বলল, কিছু বলবে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। তো না না, আমি কষ্ট পাইনি। ছোটবেলা থেকেই ওদের যে ব্যবহার পেয়ে এসেছি, তাতে ওদের কেউ না জেনে আমার কষ্ট পাওয়ার কথা না। কষ্ট শুধু পেলাম এটা ভেবে, আমি যাকে নিজের সব কিছু ভেবেছি, নিজের দুনিয়া মেনেছি, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাতে কি আসে যায় আম্মা? রক্তের সম্পর্কটাই সব কিছু, ভালোবাসাটা কিছু না? এতদিনের বাবা মেয়ের সম্পর্কটাও মিথ্যা? ভালোবাসো? মনে হয়নি কোনোদিন তোমার ভালোবাসি? বাবারা তো ভালোবেসে আঁকড়ে রাখে, তুমি তো পারোনি। আমার এত কষ্টের জন্য কোথাও না কোথাও তুমিই দায়ী। আমি নিজের দায় এড়াচ্ছি না। আমি জানি আমি তোমার কাছে কতটা অপরাধী। তোমার আম্মুকে আমি যে কথা দিয়েছিলাম, আমি সেই কথা রাখতে পারিনি।
কিন্তু তাই বলে তুমি আমাকে নিজের বাবা ভাববে না, সেটা তো আমি মেনে নিব না। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি। ভেবে নাও, অর্পিতা আর ওর মা যা যা বলেছে সব মিথ্যা। হাহ, আমার জন্ম পরিচয় মিথ্যে হয়ে গেছে, সেখানে ওদের কথা আমি মিথ্যে কি করে ভাববো? চাঁদনি একটু থেমে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না, আর না তোমার কথা শুনতে ইচ্ছে করছে। এভাবে বললে তুমি? কতটা নিষ্ঠুর তুমি আম্মা। সবাই নিজেদের ব্যবহারে আমাকে ভেঙে দিয়ে বলছো আমি নিষ্ঠুর। আমাকে এখনো সেই পরিবারে থাকতে হচ্ছে বাবা, যারা আমাকে আমার রক্ত নিয়ে খোঁটা দিয়েছে। তুমি কিছু বলেছো ওদের? অবশ্যই বলেছি। আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার পর আমি ওদের কিছু বলবো না ভেবেছো? তারপরও তো আমার ওদের সাথে এক বাড়িতেই থাকতে হচ্ছে। একটা কথা বলি বাবা, আমি ওদের অনেক ভালোবাসতাম, জানো, এখনো ভাসি। কিন্তু আমি ওদের সাথে থাকতে চাই না। যেদিন আমি আমার পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছি, সেদিন থেকেই আমার ওদের সাথে থাকার স্পিরিটটা মরে গেছে। যেদিন তুমি তোমার ওই টক্সিক ফ্যামিলিকে ছাড়তে পারবে, সেদিন নিজেকে আমার আসল বাবা দাবি করবে। এর আগে না। এর আগে আমি তোমার পালিত মেয়ে, যার থাকা না থাকায় তোমার কোনো যায় আসে না। চলে যাও, একা থাকতে দাও আমাকে। মানুষের আনাগোনা এখন আর ভালো লাগছে না আমার। চাঁদনি স্বাভাবিক কণ্ঠেই বড্ড কঠিন কঠিন শব্দগুলো শুনিয়ে দিল ওর বাবাকে। আকিব শিকদার টলমলে দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। উনি চলে যাওয়ার পর চাঁদনি কাঁদতে বসল। কতটা কঠিন কঠিন শব্দ শোনালো ও নিজের বাবাকে। অথচ ও তো জানে ওর বাবা কতটা নরম একজন মানুষ। সাথে এটাও জানে এই দুনিয়ায় ওর বাবা ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোনোদিন ওকে বুঝতেই দেয়নি ও যে ওনার মেয়ে না। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। চাঁদনি নিজে কষ্ট পাচ্ছে বলে ওনাকেও কষ্ট দিয়ে দিল। আদার চাঁদনিকে নিজের কেনাকাটা দেখাচ্ছে। ও এসব নিয়ে এসেছে চাঁদনিকে জানানোর জন্য। চাঁদনি দুঃখে মরে যাচ্ছে। আর ওদিকে আকিব শিকদার আর আদারের মনে রং লেগেছে। ওরা দুইজন আজ আবারও শপিং করতে গিয়েছিল। আদারের শপিং শেষই হচ্ছে না, তারপরও এসব চাঁদনিকে দেখাতে এসেছে। চাঁদনি দেখতে চায়নি, আদার জোর করে দেখাচ্ছে। না দেখে কোথায় যাবে? চাঁদনি নতুন কাপড় দেখতে খুব পছন্দ করে, আর নিজের জামা কাপড় আরেকজনকে দেখাতেও। আমাদের সবারই বোধহয় ছোটবেলায় এমন একটা অভ্যাস ছিল, নতুন কেনাকাটা করলে উৎফুল্ল হয়ে অন্য একটা মানুষকে দেখানো। চাঁদনির এখনও সেই অভ্যাস যায়নি। আদার জানে বলেই ওকে দেখাতে এসেছে। দেখতে না চাইলে জোর করে দেখাচ্ছে, কারণ চাঁদনির মন খারাপ। আদার কমপক্ষে 20টার মতো শার্ট কিনেছে। প্রায় শার্টই একই রকম দেখতে, ব্ল্যাক কালার, কিন্তু ডিজাইন বোতাম আলাদা। আদার শার্টগুলো উল্টোপাল্টে দেখিয়ে বলল, হুম, এটা সুন্দর না? দেখ তুই। হুম, সুন্দর। আর এটা? এটাও সুন্দর। সবাই সুন্দর লাগছে তোর, কোনোটা অসুন্দর লাগছে না। শুধু সুন্দর সুন্দর বলেই যাচ্ছিস। সব শার্টই তো প্রায় এক। আল্লাহ, কই এক? এক হলে এতগুলো কেন কিনবো? ভিন্নতা আছে, বুঝতে পারছিস না তুই? বোঝার জন্য ফ্যাশন সেন্স থাকতে হয়। আল্লাহ, তোর তো নেই। তাহলে আমাকে দেখাচ্ছ কেন? আমি তো দেখতে চাইনি। আমার দেখাতে ইচ্ছে করছে তাই দেখাচ্ছি। আদার একটা প্যাকেট থেকে একটা স্বর্ণের চেইন বের করলো। চেইনের লকেটে লেখা। চাঁদনি বলল, দিয়ে কি? আদার, ছেলেদের স্বর্ণ পরলে গুনাহ হয়। জানি তো, এটা তো আমার জন্য না, তোর জন্য। আমার জন্য? হ। আমি তোমার নামের লকেট পরব কেন?
যাতে কেউ জিজ্ঞেস করলেই বলতে পারিস এটা আমার জামাইয়ের নাম। তোকে যাতে কেউ অবিবাহিত না ভাবে। আর নাকফুল দিবি না? বিবাহিত মেয়েরা তো নাকফুল দেয়। চুড়িও পরিস না তুই। আমি নাক ফুরাইনি। তাহলে চুড়ি কেন পরিস না? বিবাহিত মেয়েরা তো চুড়ি পরে। এসব কুসংস্কার জানি, তারপরও একদিন অন্তত তুই চুড়ি পর আর গলার চেন পরিস একসাথে। আমি দেখব আসলেই বউ বউ লাগে কিনা। এখন এটা পর। আমি এটা পরব না। অবশ্যই পরবি। আনতারার সাথেও মিলে যায়। যদিও সেই নামে তোকে কেউ ডাকে না, কিন্তু আমার নাম ভেবেই এই চেনটা কিনেছি। সুন্দর না? আসলেই ডিজাইনটা সুন্দর। লকেটের মধ্যে অক্ষরটা ঘুরিয়ে পিছিয়ে লেখা। আদার সবসময় সুন্দর সুন্দর জিনিসগুলো বেছে বেছে কিনে। ওর চয়েস খুব ভালো। অনেক মোটা একটা চেন, কমপক্ষে 2-3 ভরি হবেই। কিন্তু চাঁদনি না পরার জন্য মিথ্যে বলল, আমার সুন্দর লাগছে না। আদার পানসুটে মুখে বলল, পছন্দ হয়নি তোর? আমার তো সুন্দরই লাগলো। না, একটুও সুন্দর না। আচ্ছা ঠিক আছে, কয়েকদিনের জন্য পর। ঢাকায় গিয়ে আরও সুন্দর একটা চেন কিনে দিব, কেমন? লাগবে না। আদার জোর করে চাঁদনির গলায় পরিয়ে দিল। চাঁদনি চোখ মুখ কুঁচকে তাকালো। আদার মিষ্টি করে হেসে বলল, এই তো কত সুইট লাগছে। একদম আমার বউ বউ। জানিস, আমি চেয়েছিলাম ছুরিসহ নিয়ে আসতে, আবার আনেনি। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। তুই তো চুরি পরেই কলেজে যেতে পারবি না, সবাই পিঞ্চ মারবে তোকে। এইটা ভেবেই আনেনি। বাট ঘরে তো পড়তে পারতি। যাগ্গে ওটা। এবার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম তো চাঁদনি, সে হিসেবে লকেটে সি হওয়ার কথা ছিল। কেন? খবরদার তখন আনতারা ফান্তারা বলবি না। বলবি আমার জামাইয়ের নাম দিয়ে শুরু। চাঁদনি কপাল কুঁচকে মুখ ফেরালো। বিরক্তিতে কিছু বলতে পারল না। আদার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার সাথে সারা জীবন এই রকমই করে যাবি চাঁদ? এতটা বিদ্বেষ আমার প্রতি তোর? মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানিস। নিজের খারাপ লাগে বলেই বোধহয় কষ্ট দিই তোকে। কোনো একদিন তো তুই আমার সাথে ভালোভাবে থাক। আর কত অনুশোচনা করতে হবে আমাকে বল? তুই কি কোনো দিন আমাকে বুঝবি না?